এভরিওয়ান, স্টাডি টিউব কর্তৃক আয়োজিত ইংলিশ গ্রামারের একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা শিখব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আমরা রুল নাম্বার 1 দিয়ে শুরু করি। রুল নাম্বার 1। আচ্ছা, রুল 1। তো ধরো তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে একটা সেন্টেন্সকে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিছু কিওয়ার্ড থাকবে। তো ধরো তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিছে, তো তোমাকে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ করতে হবে। তো তুমি দেখলে যে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে অনলি ওয়ার্ডটা আছে, অনলি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে অনলি, এবং এই অনলি ওয়ার্ডটা আছে বাক্যের শুরুতে। আচ্ছা, অনলি যদি বাক্যের শুরুতে থাকে, অনলি ওয়ার্ডটা যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে অনলি এর পরিবর্তে তোমরা কি লিখতে পারো? অনলি এর পরিবর্তে, আচ্ছা তার আগে বলে নেই, এই যে অনলি, এটা হচ্ছে বাক্যের শুরুতে থাকবে এবং এই অনলি দিয়ে বোঝাবে ব্যক্তি, যদি ব্যক্তিকে নির্দেশ করে। অনলি বাক্যের শুরুতে আছে এবং ব্যক্তিকে নির্দেশ করতেছে, তাহলে আমরা অনলির জায়গায় লিখে দিব নান বাট। আচ্ছা, তো চলো একটা এক্সাম্পল দেখে নিই। ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, তো তোমাকে হচ্ছে নেগেটিভ করতে হবে। তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে, ধরো একটা এক্সাম্পল, যে অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এখানে আছে অনলি দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি দেখে, তাহলে দেখো ব্রেভ শব্দের অর্থ কি? ব্রেভ অর্থ হচ্ছে সাহসী। তাহলে এখানে অনলি আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনলি আছে এবং অনলি দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা নেগেটিভ করার জন্য কি লিখব? অনলির জায়গায় শুধু নান বাট বসিয়ে দেব, বাকি যা আছে তাই থাকবে। তাহলে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার। ওকে, আচ্ছা, এরপরে আসো নেক্সট রুলে। তো এবার ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, রুল নাম্বার 2। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে অনলি ওয়ার্ডটাই আছে। তো আমরা আগের বার তো দেখছিলাম যে, আচ্ছা তাহলে আমরা আগের বার কি দেখছিলাম বলো তো? আগের বার এরকম ছিল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, তো সেখানে কি অনলি ছিল এবং ওই অনলি দ্বারা ব্যক্তিকে বোঝাতো। তো ধরো এবার অনলি দ্বারা বস্তুকে বোঝাচ্ছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একটা কিওয়ার্ড আছে অনলি, তো তোমাকে নেগেটিভ করতে হবে। তো এই অনলি দ্বারা এবার ব্যক্তিকে বোঝাচ্ছে না, ব্যক্তিকে না বুঝিয়ে কোনো বস্তুকে বোঝানো হলো। তাহলে আমরা কিভাবে করব? তাহলে যদি হয় বস্তু, তাহলে অনলির জায়গায় হয়ে যাবে নাথিং বাট। আচ্ছা, তাহলে ধরো একটা এক্সাম্পল, যে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দি স্কাই। ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তো তোমাকে নেগেটিভ করতে হবে। আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে এরকম, যে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দ্য স্কাই। আচ্ছা, তাহলে নেগেটিভ করতে হবে এটার।
নেগেটিভ করতে হবে। তো এবারও আমরা দেখলাম যে অনলি আছে, কিন্তু এবার অনলি দ্বারা কি বোঝাচ্ছে, মুন কে বোঝাচ্ছে, যা একটা বস্তু, তাই না? তাহলে বস্তু হলে কি লিখবো, নাথিং বাট। তাহলে হবে নাথিং বাট, বাদ বাকি যা আছে কোনো প্রকার চেঞ্জেস আসবে না। তাহলে নাথিং বাট দ্য মুন, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দ্য স্কাই। আচ্ছা, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল ইন দি স্কাই। ওকে, তাহলে এবার চলো আরো কিছু এক্সাম্পল দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, তো ধরো আমি যদি তোমাদের দেই, হ্যাঁ, এই এক্সাম্পলটা করো, হ্যাঁ, এক্সাম্পলটা করো। তো আমি বললাম, এক নম্বরে বললাম অনলি জায়ান ক্যান সলভ দ্য প্রবলেম, বা অনলি, ধরো আমি রহিমই দিলাম, অনলি রহিম ক্যান সলভ দি প্রবলেম, অনলি রহিম ক্যান সলভ দি প্রবলেম। আচ্ছা, অনলি রহিম ক্যান সলভ দি প্রবলেম। আচ্ছা, এখানে দেখো, এখানে কি আছে, এখানে অনলি ওয়ার্ডটা আছে। তো এবার এই অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, রহিমকে বোঝাচ্ছে। তো রহিম কি একটা ব্যক্তি, তাই না? রহিম হচ্ছে ব্যক্তি। তাহলে ব্যক্তি হলে আমরা কি করতাম, নান বাট নিতাম, তাই না? তাহলে এটা আমরা সলভ করবো এভাবে যে নান বাট রহিম, নান বাট রহিম ক্যান সলভ দি প্রবলেম, নান বাট রহিম ক্যান সলভ দি প্রবলেম। আচ্ছা, ওকে, এবার নেক্সটে আসো, আরেকটা এক্সাম্পল আমরা করি, আরেকটা এক্সাম্পল করি। তো ধরো আছে এরকম, অনলি মানি ক্যান সেভ মি নাও, অনলি মানি ক্যান সেভ মি নাও, অনলি মানি ক্যান, অনলি মানি ক্যান সেভ মি নাও। আচ্ছা, এটা যদি থাকে অনলি মানি ক্যান সেভ মি নাও, তাহলে এখানে দেখো অনলি ওয়ার্ডটা আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি ওয়ার্ডটা আছে। তো তোমাকে তো নেগেটিভ করতে বলছে, তাই না? তো এখানে মানি আছে, অনলি পরে কি আছে, মানি আছে। তাহলে মানি কি, বস্তু, তাই না? তাহলে আমরা কি নিব, নান বাট নিব না নাথিং বাট নিব? অবশ্যই আমাদের নাথিং বাট নিতে হবে। তাহলে নাথিং বাট, নাথিং বাট, নাথিং বাট মানি ক্যান সেভ মি নাও, নাথিং বাট মানি ক্যান, নাথিং বাট মানি ক্যান সেভ মি নাও। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এছাড়াও দেখো আরো কি থাকতে পারে, যেমন অনলি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে কি নিবে, নান বাট নিবে না নাথিং বাট নিবে? তো মনে রাখবা, যদি গড বা আল্লাহ বলা থাকে সেন্টেন্সে, তাহলেও আমরা হচ্ছে অনলি যদি থাকে, হ্যাঁ, অনলি, তো নান বাট, সরি, অনলি আছে এবং এখানে আল্লাহ বা গড যদি থাকে, তাহলে আমরা এটা ব্যক্তি এর যে রুলসটা ছিল ওইটার সাথে কনসিডার করব। অর্থাৎ আমরা তখন নিব নান বাট, গড বা আল্লাহ থাকলেও আমরা কি নিব, নান বাট নিব। তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপরে ধরো আমরা আরেকটা সেন্টেন্স যদি করি, এখানে বলা আছে, এখানে বলা আছে যে অনলি আ হেলদি ম্যান ক্যান ডু দি ওয়ার্ক, অনলি, সরি, ওয়ার্ক, অনলি, অনলি আ হেলদি ম্যান, অনলি আ হেলদি ম্যান, অনলি আ হেলদি ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি আ হেলদি ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি আ হেলদি ম্যান ক্যান ডু দি ওয়ার্ক, এটা যদি থাকে তাহলে আমরা কি করব? তো তাহলে দেখো এখানে অনলি ওয়ার্ডটা আছে, আর অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, হেলদি ম্যান, আ হেলদি ম্যানকে বোঝাচ্ছে, হ্যাঁ, আ হেলদি ম্যানকে বোঝাচ্ছে, অর্থাৎ ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব, নান বাট দিয়ে শুরু করব, নান বাট, এরপর বাকি সেন্টেন্সটা হবে নান বাট আ হেলদি ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক। তো আশা করি তোমরা এই ফার্স্ট রুলটা বুঝতে পেরেছো, রুল 1 এবং রুল 2 বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা রুল 3 নিয়ে ডিসকাস করি। হ্যাঁ, রুল 3। আচ্ছা, রুল 3। আচ্ছা, রুল 3টা হচ্ছে এরকম। তো তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিবে, হ্যাঁ,
ওইটাকে তোমাকে নেগেটিভ করতে বলবে। তো এখানেও অনলি ওয়ার্ডটা আছে, হ্যাঁ এখানেও তুমি দেখছো যে অনলি ওয়ার্ডটা আছে, কিন্তু আগের বার অনলি যখন বাক্যের শুরুতে ছিল, কিন্তু এবার বাক্যের শুরুতে নাই, অনলি ওয়ার্ডটা আছে বাক্যের মাঝে, অনলি ওয়ার্ডটা আছে বাক্যের মাঝে। তাহলে কিভাবে নেগেটিভ করবে? হ্যাঁ, তাহলে কিভাবে নেগেটিভ করবে? আচ্ছা, অনলি যদি বাক্যের মাঝে থাকে, তাহলে যদি ব্যক্তি বুঝায়, হ্যাঁ এবং এই অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, যদি ব্যক্তি বুঝায়, তাহলে আমরা লিখব নো আদার। নো আদার দিয়ে শুরু করব, নো আদার। আচ্ছা, নো আদার প্লাস অনলি এর পরিবর্তে ওই ব্যক্তি লিখব, অনলি এর পরিবর্তে, অনলি এর পরিবর্তে, অনলি এর পরিবর্তে ব্যক্তি, অনলি এর পরিবর্তে ব্যক্তি প্লাস, প্লাস দেন বা বাট বসাবো, দেন বা বাট বসবে, দেন বা বাট বসবে। আচ্ছা, এরপরে বাকি যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সিরিয়ালি লিখে দিব। ওকে, তো চলো আমরা একটা এক্সাম্পল করি। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিছে এরকম, হ্যাঁ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া হলো তোমাকে, সেন্টেন্সটা হচ্ছে এরকম, সেন্টেন্সটা হচ্ছে এরকম যে জেরি ওয়াজ দ্য অনলি বয় ফিট ফর চপিং উড। জেরি ওয়াজ দি অনলি বয়, জেরি, জেরি ওয়াজ দ্য অনলি বয়, জেরি ওয়াজ দ্য অনলি বয়, জেরি ওয়াজ দ্য অনলি বয় ফিট ফর, ফিট ফর, ফিট ফর চপিং উড, ফিট ফর চপিং উড, ফিট ফর চপিং উড। তো চপ শব্দের অর্থ হচ্ছে কাটা। তো বলতেছে জেরি ওয়াজ দ্য অনলি বয়, জেরি হচ্ছে একমাত্র বালক বা ছেলে যে কিনা এই কাঠ কাটার কাজে উপযুক্ত। হ্যাঁ, ফিট ফর মানে হচ্ছে উপযুক্ত, তো ফিট ফর এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, তাহলে দেখো জেরি ওয়াজ দ্য অনলি বয় ফিট ফর চপিং উড, তাহলে দেখো এখানে অনলি ওয়ার্ডটা আছে, কিন্তু আগের রুলস গুলার মতো অনলিটা বাক্যের শুরুতে নাই, আছে কোথায়? বাক্যের মাঝে। আচ্ছা, তাহলে অনলি বাক্যের মাঝে আছে এবং এই অনলি দ্বারা একটা ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা রুল কি জানি যে অনলি এর পরিবর্তে কি লিখবো? নো আদার লিখবো, সরি নো আদার দিয়ে শুরু করব, অনলি এর পরিবর্তে ব্যক্তি লিখবো। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে শুরুতে বলছে নো আদার দিয়ে শুরু করতে হবে, নো আদার লিখলাম, নো আদার। এরপরে বলছে যে অনলি এর পরিবর্তে ব্যক্তি বসবে, হ্যাঁ অনলি এর পরিবর্তে ব্যক্তি, তাহলে এখানে ব্যক্তি হিসেবে কে আছে? বয় আছে, তাহলে নো আদার বয়, নো আদার বয়। এরপরে কি বলা হয়েছে? হ্যাঁ, এরপর যদি আমরা দেখি দেন বা বাট, তাহলে যে কোনো একটা, তো আমরা লিখলাম নো আদার বয় বাট দিলাম, নো আদার বয় বাট। আচ্ছা, এরপরে কি বলছে? যে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে, তাই না? শুরু থেকে শেষ পর্যন্ত লিখবো। তাহলে দেখো শুরুতে কি আছে? জেরি ওয়াস, জেরি ওয়াস। এরপরে কি আছে? ফিট ফর চপিং উড, তাহলে নো আদার বয় বাট জেরি ওয়াস, নো আদার বয় বাট জেরি ওয়াস ফিট ফর, জেরি ওয়াস ফিট ফর চপিং উড, ফিট ফর চপিং উড। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আসো আরেকটা এক্সাম্পল যদি নেই, হ্যাঁ এইটার আন্ডারেই আমরা আরেকটা রুল শিখবো। যে তো ওইটা কি ছিল? অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স দেওয়া ছিল, তোমাকে নেগেটিভ করতে বলা হয়েছিল। তুমি দেখছিলা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি ওয়ার্ডটা আছে এবং অনলি ওয়ার্ডটা বাক্যের মাঝে আছে। হ্যাঁ, অনলি আছে বাক্যের মাঝে, অনলি আছে বাক্যের মাঝে, বাক্যের মাঝে থাকাতে এবং ওই অনলি দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছিল, তাই না? তো এবার ধরো এই অনলি দ্বারা বস্তুকে যদি বোঝায়, বস্তুকে যদি বোঝায়, তাহলে কিভাবে নেগেটিভ করব? তাহলে কিভাবে নেগেটিভ করব? তাহলে এটার জন্য রুলস একই, যে নাথিং বাট বসাবো, আগেরটার মতোই, যেখানে অনলি সেখানে নাথিং বাট বসাবো।
যেখানে অনলি সেখানে নাথিং বাট বসাবো। ফর এক্সাম্পল ধরো, হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো আমি বললাম দ্য ম্যান হ্যাজ অনলি আ কার। দ্য ম্যান হ্যাজ, দ্য ম্যান হ্যাজ অনলি আ কার। দ্য ম্যান হ্যাজ অনলি আ কার। আচ্ছা, তাহলে দেখো এখানে বলতেছে লোকটার মাত্র একটা গাড়ি ছিল, লোকটির মাত্র একটি গাড়ি ছিল। তাহলে দেখো দ্য ম্যান হ্যাজ, এই অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? কারকে বোঝাচ্ছে। তাহলে বস্তুকে বোঝাচ্ছে এবং অনলিটা বাক্যের মাঝখানে আছে, নাথিং বাটই হবে। কোথায় হবে? যেখানে, যেখানে অনলি আছে সেখানে হবে। তাহলে দ্য ম্যান হ্যাজ নাথিং বাট, দ্য ম্যান হ্যাজ নাথিং বাট আ কার। দ্য ম্যান হ্যাজ নাথিং বাট আ কার। আচ্ছা, তো আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো আমরা আরো কিছু সলভ করি। হ্যাঁ, আরো কিছু এক্সাম্পল সলভ করি। আচ্ছা, তো ধরো এরকম যদি থাকে, আই নিড অনলি মানি, আই নিড অনলি মানি, আই নিড অনলি মানি, আই নিড অনলি মানি। তো এখানেও দেখো অনলি আছে, তাই না? কি আছে? অনলি ওয়ার্ডটা আছে এবং এখানে এর তো নেগেটিভ করতে বলা হবে নিশ্চয়ই। তো যদি অনলি থাকে, অনলিটা বাক্যের মাঝখানে আছে, তো এই অনলি কাকে নির্দেশ করতেছে? মানিকে নির্দেশ করতেছে। মানি ব্যক্তি না বস্তু? অবভিয়াসলি বস্তু। তাহলে যদি অনলি বাক্যের মাঝখানে আসে এবং বস্তুকে নির্দেশ করে, অনলি এর পরিবর্তে আমরা কি লিখবো? যেখানে অনলি আছে ওখানে নাথিং বাট লিখবো। তাহলে আমরা লিখতে পারি আই নিড নাথিং বাট মানি, আই নিড নাথিং বাট মানি, আই নিড নাথিং বাট মানি। ওকে, এরপরে আসো, এরপরে আসো আরেকটা কোশ্চেন সলভ করি। তো ধরো এরকম বলা হলো হি রিডস অনলি ইংলিশ, হি রিডস অনলি ইংলিশ, হি রিডস অনলি ইংলিশ, হি রিডস অনলি ইংলিশ, হি রিডস অনলি ইংলিশ। আচ্ছা, এটা যদি থাকে, তোমাকে নেগেটিভ করতে বলা হলো, কিভাবে করবে? তাহলে দেখো এখানেও আগের মতোই হি রিডস অনলি ইংলিশ, অনলি ওয়ার্ডটা আছে বাক্যের শুরুতে নাই, আছে মাঝখানে এবং অনলি দ্বারা ইংলিশটাকে, ইংলিশ বোঝাচ্ছে, তাই না? তাহলে ইংলিশ কি? বস্তু, তাই না? তাহলে আমরা কি লিখব? যেখানে অনলি আছে সেখানে নাথিং বাট লিখব। তাহলে হি রিডস নাথিং বাট ইংলিশ, হি রিডস নাথিং বাট ইংলিশ, হি রিডস নাথিং বাট ইংলিশ। ওকে, আচ্ছা, তাহলে চলো এবার তোমাদের একটা দিই, হ্যাঁ, তোমরা সলভ করো, তোমরা সলভ করো। আচ্ছা, তোমাদের একটা দিই, তোমরা এটা করবে, দ্য বেবি ইটস অনলি আইসক্রিম, দি বেবি ইটস অনলি আইসক্রিম। ভিডিওটা পজ করে এই কোশ্চেনটা সলভ করো যদি তোমরা রুলসগুলো বুঝে থাকো। দ্য বেবি ইটস অনলি আইসক্রিম, দ্য বেবি ইটস অনলি আইসক্রিম। আচ্ছা, দ্য বেবি ইটস অনলি আইসক্রিম। তো তোমরা এই মুহূর্তে ভিডিওটা পজ করবে এবং এইটার আনসার দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো চলো আমি এটা সলভ করে দিই। দ্য বেবি ইটস অনলি আইসক্রিম। তাহলে দেখো এখানে অনলি ওয়ার্ডটা আছে, অনলি দ্বারা আইসক্রিমকে বোঝাচ্ছে। তাহলে কোন রুলে পড়লো? অনলি আছে, বাক্যের মাঝখানে আছে এবং বস্তুকে নির্দেশ করতেছে। তাহলে আমরা লিখবো দ্য বেবি, দ্য বেবি ইটস, দ্য বেবি ইটস নাথিং বাট আইসক্রিম, দ্য বেবি ইটস নাথিং বাট, দ্য বেবি ইটস নাথিং বাট আইসক্রিম। ওকে, দ্য বেবি ইটস নাথিং বাট আইসক্রিম। আচ্ছা, তাহলে দেখি আমরা কয়টা রুলস গেল? টোটাল 3টা রুলস গেল। আচ্ছা, 4 নাম্বার রুলস, 4 নাম্বার রুলস, রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4। আচ্ছা, এখানে আসো। আচ্ছা, এবার দেখো, এবারও ধরো অনলি থাকবে এবং অনলির পরে যদি সংখ্যাবাচক শব্দ থাকে, অনলির পরে বয়স বা সংখ্যা এই রিলেটেড যদি কোনো শব্দ থাকে, তাহলে আমরা কিভাবে সলভ করব? হ্যাঁ, আচ্ছা, তো ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তো তোমাকে নেগেটিভ করতে বলা হলো, নেগেটিভ করতে বলা। তো তুমি অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা আছে এখানে দেখছো যে অনলি ওয়ার্ডটা আছে এবং এই অনলি দ্বারা কোনো ব্যক্তির বয়স বোঝাচ্ছে অথবা কোনো সংখ্যা আছে।
হ্যাঁ, অর্থাৎ অনলি প্লাস বয়স বা সংখ্যা এরকম যদি থাকে, তাহলে নেগেটিভ করার জন্য আমরা কিভাবে করব? নেগেটিভ করার জন্য অনলি এর জায়গায় আমরা নট মোর দেন দিয়েও করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি, আমরা হচ্ছে শুরুতে সাবজেক্ট দিব, এরপর হচ্ছে বি ভার্ব লিখব, সাবজেক্ট প্লাস বি ভার্ব। এরপরে আমরা দুইটা কাজ করতে পারি। আমরা চাইলে নট মোর দ্যানও লিখতে পারি, নট মোর দ্যানও লিখতে পারি, অথবা চাইলে নট লেস দ্যানও লিখতে পারি, নট লেস দ্যানও। নট লেস দ্যান লিখলাম, নট লেস দ্যান লিখলাম, প্লাস এরপরে অন্যান্য যা আছে এক্সটেনশন অর্থাৎ বাড়তি অংশগুলো বসবে। আচ্ছা, তো চলো আমরা একটা এক্সাম্পল নিই। আচ্ছা, তো ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিছে, বলছে বলছে জারিফ ইজ অনলি 15। হ্যাঁ, জারিফ ইজ অনলি 10 ধরো, হ্যাঁ, জারিফ ইজ অনলি 10, এইটা যদি বলা হয় তাহলে আমরা কিভাবে সলভ করব? হ্যাঁ, কিভাবে সলভ করব? তাহলে দেখো এখানে অনলি ওয়ার্ডটা আছে, কিন্তু এই অনলি ওয়ার্ডটা যেখানেই থাকুক না কেন সেটা একটা সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ বয়স বোঝাচ্ছে। জারিফ ইজ অনলি 10, অর্থাৎ জারিফের বয়স মাত্র 10। তো এখানে যে 10টা আছে এটা কি একটা সংখ্যা বোঝাচ্ছে বা বয়স বোঝাচ্ছে? তখন এটা আমরা এইভাবে লিখতে পারি যে জারিফ ইজ, অর্থাৎ সাবজেক্ট লিখলাম, বি ভার্ব দিলাম, তাহলে জারিফ ইজ নট মোর দ্যান, অনলি এর পরিবর্তে কি লিখবো? নট মোর দ্যান লিখবো, বা চাইলে নট লেস দ্যানও লিখতে পারো। তাহলে জারিফ ইজ নট মোর দ্যান 10, অর্থাৎ জারিফের বয়স 10-এর বেশি না। অথবা আমরা যদি এটা এইভাবে লিখতাম যে জারিফ ইজ নট লেস দ্যান 10, নট লেস দ্যান যদি লিখতাম তাহলে এটা কি বোঝাতো? যে জারিফের বয়স 10-এর কম না। এটা বোঝাচ্ছে 10-এর বেশি না, আর এটা বোঝাচ্ছে 10-এর কম না, এর মানে কি এক্স্যাক্টলি 10। আচ্ছা, আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এই রিলেটেড আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। হ্যাঁ, আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। তো ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিছে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিছে, তো তোমাকে নেগেটিভ করতে বলা হলো, নেগেটিভ করতে বলা হলো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এরকম আছে যে আই হ্যাভ অনলি 10 টাকা, আই হ্যাভ আই হ্যাভ অনলি আই হ্যাভ অনলি 10 টাকা, আই হ্যাভ অনলি 10 টাকা। তাহলে দেখো এখানেও কি বোঝাচ্ছে? একটা সংখ্যা বোঝাচ্ছে, তাই না? এখানেও একটা সংখ্যা বোঝাচ্ছে। অনলির পরে কি আছে? অনলি 10 টাকা। তাহলে আমরা কি করতে পারি? নট মোর দ্যান বা নট লেস দ্যান দিব। আমরা লিখতে পারি আই হ্যাভ, অর্থাৎ সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, এরপরে কি লিখবো? নট মোর দ্যান, অনলি এর জায়গায় নট মোর দ্যান, আই হ্যাভ নট মোর দ্যান 10 টাকা, এটা লিখতে পারি। অথবা তোমরা চাইলে আই হ্যাভ নট লেস দ্যান 10 টাকা এটাও লিখতে পারো। এখানে বোঝাচ্ছে আই হ্যাভ অনলি 10 টাকা, অর্থাৎ আমার কাছে মাত্র 10 টাকা আছে। আর এখানে বোঝাচ্ছে যে আই হ্যাভ নট মোর দ্যান 10 টাকা, অর্থাৎ আমার কাছে 10 টাকার বেশি নেই। অথবা আই হ্যাভ নট লেস দ্যান 10 টাকা, অর্থাৎ আমার কাছে 10 টাকার কম নেই। আচ্ছা, নেক্সটে আসো। ওকে, কয়টা রুলস গেল? রুলস নাম্বার 4। আচ্ছা, তো রুলস নাম্বার 5। আচ্ছা, রুলস নাম্বার 5-এ আসো। রুলস নাম্বার 5-এ আসো। রুলস 5। তো ধরো এখানে কি থাকতে পারে? একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তোমাকে নেগেটিভ করতে বলা হলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তোমাকে নেগেটিভ করতে বলা হলো। তো তুমি দেখছো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালোন ওয়ার্ডটা আছে। হ্যাঁ, বাক্যে অ্যালোন যদি থাকে, অ্যালোন তো সাধারণত বাক্যের শুরুতে বসে না, এই শব্দটা ব্যক্তি বা বস্তুর পরে বসে। আচ্ছা, তো এই সকল বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে বাক্যের শুরুতে অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যক্তির জন্য এবং বস্তুর জন্য নাথিং বাট বসিয়ে দিব। আচ্ছা, তো অ্যালোন যে ওয়ার্ডটা আছে এটা বাক্যের শুরুতে বসে না, তো এটা যেখানেই বসুক না কেন এই অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় বা গড বা আল্লাহকে বোঝানো হয় বা আল্লাহকে নির্দেশ করে, তখন আমরা লিখব শুরুতে, বাক্যের শুরুতে কি লিখবো? নান বাট লিখবো, বাকি অংশ ঠিক থাকবে। আচ্ছা, অথবা ধরো অ্যালোন ওয়ার্ডটা আছে যেখানেই থাকুক না কেন
সেটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে থাকে, বস্তুকে যদি নির্দেশ করে থাকে, তাহলে আমরা লিখব নাথিং বাট। কোথায় লিখব? বাক্যের শুরুতে লিখব। নান বাট বা নাথিং বাট এগুলো কখন লিখব? বাক্যের শুরুতে লিখব। আচ্ছা, তাহলে এটা লিখব হচ্ছে বাক্যের শুরুতে। যেখানেই থাকুক না কেন এলন, আমরা বাক্যের শুরুতে নান বাট লিখব। যেখানেই থাকুক না কেন এলন, সেটা যদি বস্তুকে নির্দেশ করে, তাহলে বাক্যের শুরুতে নাথিং বাট লিখব। বাকি অংশ ঠিক থাকবে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো এরকম আছে, হ্যাঁ, এরকম আছে যে আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস। হ্যাঁ, 1 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে এরকম, আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস। আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস। আচ্ছা, এটা আছে, তো আমাদের নেগেটিভ করতে বলা হলো। তাহলে আমরা দেখলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালোন ওয়ার্ডটা আছে, এটা যেখানেই থাকুক না কেন আমরা শুরু করব কি দিয়ে? আচ্ছা, আবার এই অ্যালোন দ্বারা দেখো কাকে বোঝাচ্ছে? আল্লাহকে বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? যেখানেই থাকুক না কেন নান বাট দিয়ে শুরু করব, নান বাট, বাকি সেন্টেন্স একই থাকবে, নান বাট আল্লাহ ক্যান সেভ আস। আচ্ছা, এরপরে আসো সেকেন্ড এক্সাম্পলটাতে। ধরো এরকম বলা হলো, জারিফ অ্যালোন উইল জয়েন দ্য পার্টি। হ্যাঁ, অ্যালোন জারিফ অ্যালোন উইল জয়েন দি পার্টি। আচ্ছা, ধরো এরকম আছে, জারিফ অ্যালোন উইল জয়েন দি পার্টি। জারিফ অ্যালোন উইল জয়েন দি পার্টি। জারিফ অ্যালোন উইল জয়েন দি পার্টি। এরকম যদি থাকে তো আমাদের নেগেটিভ করতে বলা হলো, কিভাবে করব? আচ্ছা, তাহলে অ্যালোন আছে, অ্যালোন থাকলে আমরা কি করব? নান বাট লিখে দেব। তাহলে নান বাট জারিফ উইল জয়েন দ্য পার্টি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, আরো একটা এক্সাম্পল নেওয়া যায়। তো ধরো এরকম যদি থাকতো, মানি অ্যালোন ক্যান হেল্প মি। এটা যদি থাকতো, মানি অ্যালোন ক্যান হেল্প মি, তাহলে দেখো এখানেও কি আছে? এখানেও অ্যালোন ওয়ার্ডটা আছে, কিন্তু এই অ্যালোনটা কি? বস্তুকে বোঝাচ্ছে, তাই না? অ্যালোন আছে, বস্তুকে বোঝাচ্ছে। তো অ্যালোন যেখানেই থাকুক না কেন আমরা নাথিং বাট দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখতে পারি নাথিং বাট মানি ক্যান হেল্প মি। নাথিং বাট মানি ক্যান হেল্প মি। আচ্ছা, নাথিং বাট মানি ক্যান হেল্প মি। ওকে, এরপরে আসো, তো এটা কয় নাম্বার রুলস ছিল? 5 নাম্বার রুলস। হ্যাঁ, আমরা রুল নাম্বার 6 এ আসি। রুল 6। আচ্ছা, এখানে কি বলছে? রুল নাম্বার 6 এর যদি আসি, হ্যাঁ, রুল নাম্বার 6 এর যদি আসি, তাহলে দেখো এখানে কি বলছে? এখানে বলছে যে যদি মাস্ট থাকে, হ্যাঁ, যদি মাস্ট থাকে তাহলে আমরা কিভাবে করব? মাস্ট যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, হ্যাঁ, মাস্ট যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাও, মাস্টের সাথে মাস্ট বা হ্যাভ টু, হ্যাঁ, তাহলে আমরা লিখি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে মাস্ট ওয়ার্ডটা আছে, মাস্ট অথবা হ্যাভ টু আছে, মাস্ট অথবা কি আছে? হ্যাভ টু আছে। তো তোমাকে নেগেটিভ করতে বলা হলো, তাহলে কিভাবে করবে? হ্যাঁ, মাস্ট বা হ্যাভ টু যদি থাকে তাহলে তাকে নেগেটিভ করার জন্য কি করবে? তা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম বসায় দিব, অথবা কেউ চাইলে, হ্যাঁ, ক্যান নট বাট প্লাস ভার্বের B0, অথবা কেউ চাইলে ক্যান নট হেল্প প্লাস ভার্বের আইএনজি, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ করেও করতে পারো। ফর এক্সাম্পল ধরো আছে, হ্যাঁ, একটা এক্সাম্পল সেন্টেন্স যদি দিই, ধরো এরকম আছে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। হ্যাঁ, আর একটু উপরে লিখি,
উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ওবে, উই মাস্ট ওবে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তো তুমি দেখলে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট ওয়ার্ডটা আছে। আচ্ছা, মাস্ট যদি থাকে তাহলে আমরা কি বলেছি যে ক্যান নট বাট প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে উই এর জায়গায় থাকবে, মাস্টের জায়গায় আমরা লিখব ক্যান নট বাট, উই ক্যান নট বাট, এরপর ভার্বের বেস ফর্ম ভার্ব হচ্ছে ওবে, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। বা কেউ চাইলে কি লিখতে পারতে বলো তো, উই ক্যান নট হেল্প, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস, এটাও লিখতে পারতে। আচ্ছা, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস, এটাও লিখতে পারতে। আচ্ছা, এরপরে ধরো আরো কিছু এক্সাম্পল যদি আমরা নিই, যে উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ, বা উই ক্যান নট বাট, আচ্ছা এটা আগে দেখো যে এরকম যদি থাকে, ম্যান মাস্ট সাবমিট টু আল্লাহ, ম্যান মাস্ট সাবমিট টু আল্লাহ, ম্যান মাস্ট সাবমিট, ম্যান মাস্ট সাবমিট টু আল্লাহ। আচ্ছা, এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে তুমি এবারও লক্ষ্য করলে যে মাস্ট ওয়ার্ডটা আছে, তো মাস্ট থাকলে আমরা কি লিখি, আমরা লিখি মাস্টের জায়গায় ক্যান নট বাট লিখি, ক্যান নট বাট, ক্যান নট বাট, এরপরে ভার্বের বেস ফর্ম উই ক্যান নট বাট সাবমিট, উই ক্যান নট বাট সাবমিট টু আল্লাহ। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, লাস্ট এটা তোমরা আগে সলভ করবে। তো কোয়েশ্চেনে বলা হলো এরকম যে উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ, উই মাস্ট ফলো দি রুলস অফ হেলথ, উই মাস্ট ফলো, উই মাস্ট ফলো দি রুলস অফ হেলথ, উই মাস্ট ফলো দি রুলস অফ, উই মাস্ট ফলো দি রুলস অফ হেলথ। আচ্ছা, তো এইটা সলভ করো তো, উই মাস্ট ফলো দি রুলস অফ হেলথ, এইটা সলভ করো। আচ্ছা, তো তোমরা ভিডিওটা পজ করে সলভ করবে, আমি এখানে করে দিচ্ছি। তো এখানে মাস্ট ওয়ার্ডটা আছে দেখতে পাচ্ছ, তাহলে কি লিখবে, উই ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে লিখবে ক্যান নট বাট, উই ক্যান নট বাট ফলো, উই ক্যান নট বাট ফলো দ্য রুলস অফ হেলথ, উই ক্যান নট বাট ফলো দি রুলস অফ হেলথ। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট রুলে আসো, নেক্সট রুলে আসো। এটা কয় নাম্বার রুল ছিল, রুল 6 ছিল। রুল নাম্বার 7 এ আসো, রুল নাম্বার 7, রুল নাম্বার 7 এ আসো। আচ্ছা, তো এখানে ধরো বাকি এভরি, এভরি ওয়ার্ডটা আছে বা অল আছে, তাহলে এভরি বা অল যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে, আচ্ছা এটা আমি এভাবে পড়ানোর চেষ্টা করি যে ধরো কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ ধরো কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তো তোমাকে নেগেটিভ করতে হবে। তো তুমি দেখছো যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে এভরি দিয়ে, এভরি দিয়ে শুরু হয়েছে, এভরি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে নেগেটিভ কিভাবে করবে, হ্যাঁ এটা নেগেটিভ করতে বলা হলো, নেগেটিভ করতে বলা হলো কিভাবে করবে, নেগেটিভ করতে বলা হলো কিভাবে করবে। আচ্ছা খেয়াল করো, প্রথমে আমরা বাক্যের শুরুতে দেয়ার ইজ নো দিব, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ, দেয়ার ইজ নো প্লাস এভরি এর, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ, এরপরে বাট লিখবো প্লাস অন্যান্য যা আছে লিখবো, হ্যাঁ দেয়ার ইজ নো প্লাস বাট প্লাস অন্যান্য। ফর এক্সাম্পল ধরো এরকম আছে, হ্যাঁ ফর এক্সাম্পল ধরো এরকম বলা হলো যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার, এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা যদি থাকে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে কি করবে, তাহলে কি করবে, খেয়াল করো এভরি ওয়ার্ডটা আছে তাই না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি ওয়ার্ডটা আছে,
তো আমি বলছিলাম এভরি যদি থাকে কি লিখতে হবে, দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো লিখলে দেয়ার ইজ নো। এরপরে বলছিলাম এভরি এর পরের শব্দ কি আছে, মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার। এরপরে কি লিখতে হবে, বাট লিখতে হবে, বাট লিখলাম, দেয়ার ইজ নো মাদার বাট। এরপরে বলছিলাম অন্যান্য অংশ দিতে, তাই না, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার তোমরা আরেকটা সলভ করো। এভরি রোজ হ্যাজ আ থর্ন, হ্যাঁ, এভরি রোজ হ্যাজ আ থর্ন, এভরি এভরি রোজ, এভরি রোজ হ্যাজ, এভরি রোজ হ্যাজ আ থর্ন, এটা সলভ করো। আচ্ছা, তাহলে এটা সলভ করার জন্য কি করবে, দেখো এখানে এভরি ওয়ার্ডটা আছে, তাহলে আমরা শুরুতে লিখবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপরে কি আছে, এভরি এর পরের শব্দ রোজ আছে। আচ্ছা, ওকে, এটা একটু অন্য রুলসে পড়বে, এই রুলসটা এখন দেখাবো তোমাদের। হ্যাঁ, এই রুলসটা এখন দেখাবো, রুলসটা এখন দেখাবো, তো এটা ভিন্ন একটা রুলসে পড়বে। আচ্ছা, তাহলে আমরা এভরি এর রুলসটা দেখেছি, তো এই রুলস দিয়ে তোমাদের যদি ওকে আরেকটা দেওয়ার চেষ্টা করি, তো ধরো এরকম একটা সেন্টেন্স, এরকম একটা সেন্টেন্স আছে যে এরকম সেন্টেন্স আছে, এভরিবডি লাভস মি, এভরিবডি লাভস মি, এভরিবডি লাভস মি, এটা যদি থাকে এভরিবডি লাভস মি, এটা কিভাবে সলভ করবে, তাহলে দেখো এখানে এভরি আছে, হ্যাঁ, এখানে এভরি ওয়ার্ডটা আছে, তাহলে আমরা কি করব, দেয়ার ইজ নো দিয়ে শুরু করব, দেয়ার ইজ নো। এভরি এর পরের ওয়ার্ডটা কি আছে, বডি, তাহলে বডি লিখবো, দেয়ার ইজ নো বডি। এরপরে বাট দিতে বলা হয়েছিল, তাই না, এভরি এর পরের শব্দ বাট, এরপরে অন্যান্য অংশ, তাহলে আমরা বাট দিলাম, দেয়ার ইজ নো বডি বাট লাভস মি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার রুল নাম্বার 8 এ আসো, রুল নাম্বার 8 এ আসো। আচ্ছা, রুল নাম্বার 8, রুল নাম্বার 8। তো ধরো এবারেও তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেয়া আছে, তোমাকে নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে, নেগেটিভ করতে হবে। তো তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পেলে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পেলে যেখানে এভরি ওয়ার্ডটা তো আছেই, এভরি ওয়ার্ডটা তো আছেই, এবং বাক্যের এখানে হ্যাজ ওয়ার্ডটা আছে, অর্থাৎ এভরি ডট ডট হ্যাজ আছে, তাহলে এটার নেগেটিভ কিভাবে করবে, আগের মতোই আমরা দেয়ার ইজ নো দিব, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ লিখব, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ লিখব, এভরি এর পরের শব্দ। আচ্ছা, আচ্ছা, এরপরে কি লিখতাম, বাট লিখতাম, তাই না, তো এবার যেহেতু হ্যাজ আছে আমরা বাট লিখবো না, হ্যাজের জায়গায় যেখানে হ্যাজ আছে হ্যাজের পরিবর্তে আমাদের লিখতে হবে উইদাউট, হ্যাজের পরিবর্তে আমাদের লিখতে হবে উইদাউট। এরপরে আমরা অন্যান্য অংশ লিখব, এরপরে আমরা অন্যান্য অংশ লিখব। আচ্ছা, তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরে এরকম আছে যে এভরি রোজ হ্যাজ আ থর্ন, প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে, এভরি রোজ হ্যাজ আ থর্ন, এভরি এভরি রোজ, এভরি রোজ হ্যাজ আ থর্ন, এভরি রোজ হ্যাজ আ থর্ন। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এখানে কি আছে, এভরি ওয়ার্ডটা আছে, তাই না, এভরি ওয়ার্ডটা আছে, আর এখানে কি আছে, হ্যাজ আছে, তাহলে এভরি ডট ডট হ্যাজ এই রুলসে পড়ছে, তাই না, তাহলে এভরি থাকলে আমরা কি করি, দেয়ার ইজ নো লিখি, এরপরে এভরি এর পরের শব্দ আছে রোজ, তাহলে দেয়ার ইজ নো রোজ। এরপরে বলা হয়েছিল হ্যাজের জায়গায় উইদাউট লিখবো, তাই না, তাহলে দেয়ার ইজ নো রোজ উইদাউট, উইদাউট আ থর্ন। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সে বলা হয়েছিল যে প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে, আর এইখানে আমরা বলতেছি এমন কোনো গোলাপ নাই যার কাঁটা নেই। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, আচ্ছা, এরপরে যদি আমরা একটা নতুন রুলসে আসি, রুল নাম্বার কত, 8 গেছে, রুল নাম্বার 9 এ আসো, রুল নাম্বার 9 এ আসো।
রুল নাম্বার 9। আচ্ছা, রুল নাম্বার 9 এটাতে আসো। ওকে, তো ধরো তুমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাইলা। হ্যাঁ, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, নেগেটিভ করতে বলা হয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেয়া হলো, নেগেটিভ করতে বলা হয়েছে। তো তুমি অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা ছিল সেখানে দেখছো অলওয়েজ ওয়ার্ডটা আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ ওয়ার্ডটা আছে। আচ্ছা, অলওয়েজ যদি থাকে তাহলে এইটাকে তোমার নেগেটিভ করতে হবে। কিভাবে করবে? অলওয়েজ এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে নেভার। হ্যাঁ, অলওয়েজ এর পরিবর্তে লিখবো নেভার। অলওয়েজ এর পরিবর্তে লিখবো হচ্ছে নেভার। এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা লিখব একটা শব্দের বিপরীত শব্দ। হ্যাঁ, আমাদের একটা শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। বিপরীত শব্দ লিখতে হবে। একটি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। এখন কোন শব্দের বিপরীত শব্দ লিখব এটা ডিপেন্ড করে কোন ওয়ার্ডটার বিপরীত শব্দ লিখলে আমাদের সেন্টেন্সের অর্থ ঠিক থাকে। হ্যাঁ, তো চলো আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো ধরো একটা সেন্টেন্স আছে যে জারিফ ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। জারিফ ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। জারিফ ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। জারিফ ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। এইটা যদি থাকে, হ্যাঁ, জারিফ ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এটা যদি থাকে তাহলে কিভাবে করবা? তাইলে দেখো এইখানে কোন রুলস পড়ছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অলওয়েজ ওয়ার্ডটা আছে এবং এখানে আমাদের কোন শব্দের বিপরীত শব্দ লিখতে হবে সেটা ডিপেন্ড করবে এখানে এই সেন্টেন্সটার কিভাবে করলে আমাদের অর্থ ঠিক থাকে। যেমন জারিফ ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল বলতেছে জারিফ সবসময় সময় মতো পৌঁছায় বা সময় মতো চলে, তাই না? তাহলে আমরা যদি এটা করি রুলস অনুসারে তাহলে অলওয়েজ এর জায়গায় আমরা কি দিব? নেভার। তাহলে জারিফ ওয়াজ নেভার পাঞ্চুয়াল মানে হচ্ছে যে সময় মতো পৌঁছায়। তাহলে এর বিপরীত শব্দ কি? লেট। তাইলে জারিফ ওয়াজ নেভার লেট। আচ্ছা, এই সেন্টেন্স দ্বারা বোঝানো হচ্ছে যে জারিফ সময় মতো সবসময় সময় মেনে চলে। আর এখানে বলতেছে যে সে কখনো দেরি করে না। সে কখনো, জারিফ কখনো দেরি করে না। আচ্ছা, তো এভাবে তোমাদের দেখতে হবে যে কোন ওয়ার্ডটার বিপরীত শব্দ করলে আমার অর্থ ঠিক থাকে। আচ্ছা, তারও কিছু এক্সাম্পল যদি দেই তাহলে তোমরা আরো ভালো বুঝবে। যেমন ধরো, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস। I shall, I shall always, I shall always remember, I shall always remember, I shall always remember your advice. I shall always remember your advice. আচ্ছা, I shall always remember your advice এরকম যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? তাহলে দেখো এখানে কোন রুলসটা পড়ছে, এখানে অলওয়েজ ওয়ার্ডটা আছে, অলওয়েজ ওয়ার্ডটা আছে। তাহলে আমরা কি লিখবো? আই শ্যাল, অলওয়েজ এর জায়গায় লিখবো নেভার। হ্যাঁ, তাহলে আই শ্যাল নেভার, রিমেম্বার আছে, রিমেম্বার এর বিপরীত শব্দ কি? ফরগেট। তাহলে আই শ্যাল নেভার ফরগেট ইওর অ্যাডভাইস। আই শ্যাল নেভার ফরগেট ইওর অ্যাডভাইস। আচ্ছা, ওকে, এরপরে আসো আরেকটা যদি আমরা দিই, আরেকটা এক্সাম্পল যদি দিই, ধরো বলা হলো উই আর অলওয়েজ কনসিয়াস অফ হেলথ। উই আর অলওয়েজ কনসিয়াস অফ হেলথ। উই আর অলওয়েজ কনসিয়াস অফ হেলথ। উই আর অলওয়েজ কনসিয়াস। উই আর অলওয়েজ কনসিয়াস অফ হেলথ। উই আর অলওয়েজ কনসিয়াস অফ হেলথ। আচ্ছা, এরকম যদি থাকে উই আর অলওয়েজ কনসিয়াস অফ হেলথ, তাহলে দেখো এখানে অলওয়েজ ওয়ার্ডটা আছে, তাই না? এখানে অলওয়েজ ওয়ার্ডটা আছে। তো অলওয়েজ এর পরিবর্তে আমাদের কি লিখতে হবে? নেভার লিখতে হবে। তাহলে উই আর নেভার, এরপর একটা শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। কনসাস এর বিপরীত শব্দ হচ্ছে আনকনসাস। তাহলে আমরা লিখতে পারি উই আর নেভার আনকনসাস অফ হেলথ। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। ওকে, এরপরে আসো, এটা কত ছিল? এটা ছিল রুল নাম্বার 9। রুল নাম্বার 10 এ আসা যাক। রুল নাম্বার 10 এ আসা যাক। আচ্ছা, তো চলো আমরা রুল নাম্বার 10 শুরু করি। রুল নাম্বার 10, রুলস নাম্বার 10। ওকে,
তো এখানে ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, তো তোমার এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া ছিল, তোমাকে নেগেটিভ করতে বলা হলো, কিভাবে করবে, হ্যাঁ কিভাবে করবে। তো তুমি দেখছো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার তে যে কিওয়ার্ড আছে সেটা হচ্ছে টু ডট ডট টু, টু ডট ডট টু, এটা যদি থাকে তাহলে কিভাবে নেগেটিভ করতে হবে। তো প্রথম যে টু আছে, প্রথম যে টু আছে দেখতে পাচ্ছ, এইটার জায়গায় আমরা বসাবো সো। আচ্ছা, ডট ডট ডট, এরপরে যে টু আছে এর জায়গায় আমরা লিখবো দ্যাট। হ্যাঁ, এরপর কি করব, এরপর হচ্ছে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট লিখব। এরপরে আমরা টেন্স অনুসারে ক্যান ইউজ করতে পারি, কুড ইউজ করতে পারি, অথবা মে, ক্যান, কুড, মে, মাইট, যখন যেটা থাকে আমরা ওইটা ইউজ করব, ক্যান, কুড, মে, মাইট। প্লাস নট, প্লাস ভার্বের বেস ফর্ম লিখব, প্লাস অন্যান্য অংশ লিখব। হ্যাঁ, অন্যান্য অংশ লিখব। আচ্ছা, তো চলো এবার আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখি। ধরো বলা হলো, ধরো বলা হলো, হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হলো হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ, হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, এটা বলতে কি বোঝায়, টু উইক মানে সে এতটাই দুর্বল ছিল যে হাঁটতে পারছিল না, সে এতটাই দুর্বল ছিল যে হাঁটতে পারছিল না। তাহলে এইটা যদি আমরা করতে চাই তাহলে দেখো কিওয়ার্ড হিসেবে টু আছে, ডট 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 টু আছে, তাহলে আমরা কি লিখবো, সব ঠিকঠাক থাকবে। হি ইজ, এই যে টু আছে এইটার জায়গায় কি লিখবো বলো তো, এটার জায়গায় লিখবো সো। আচ্ছা, এরপরে যে ডট ডট আছে মানে গ্যাপ আছে, তাহলে এইটা লিখবো, হি ইজ সো উইক। এরপরে যে টু আছে এর পরিবর্তে দ্যাট লিখবো, হি ইজ সো উইক দ্যাট। এরপরে কি বলা হয়েছিল বলো তো, এরপরে বলা হয়েছিল সাবজেক্ট লেখার জন্য, তাই না। দেখো এই যে আবার সাবজেক্ট লিখতে বলা হয়েছিল, তাহলে আমরা আবার সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হিসেবে আছে হি, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি। এরপরে কি লিখতে বলছে, ক্যান, কুড, মে, মাইট, তো আমরা সবসময় ক্যান ইউজ করার চেষ্টা করি, ক্যানটা বেশি ইউজ হয়, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান। এরপরে কি বলা হয়েছে, নট দিতে বলছে, তাহলে নট দিলাম, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট। এরপরে কি আছে, ওয়াক আছে, তাহলে আমরা লিখলাম ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আচ্ছা, এরকম যদি আরো কিছু এক্সাম্পল আমরা দিই, ধরো দ্য টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক। আচ্ছা, এই এক্সাম্পলটা যদি দিই, হ্যাঁ ফর এক্সাম্পল ধরো আমি বললাম দ্য টি, দ্য টি ইজ টু হট, অর্থাৎ চা এতটাই গরম ছিল আমার জন্য। হ্যাঁ, দ্য টি ওয়াজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, অর্থাৎ চা এতটাই গরম ছিল যে আমার পান করতে অসুবিধা হচ্ছিল, তাই না। তাহলে এটার জন্য আমরা কি লিখবো দেখো তো, তাহলে এখানে টু মানে এতটাই। আচ্ছা, এরপর আরেকটা টু আছে, তাহলে আমরা কি লিখবো, দ্য টি ইজ, টু এর পরিবর্তে সো লিখবো, এরপর গ্যাপে যা আছে সেটাই লিখবো, তাই টি ইজ সো হট, সো হট ফর মি, সো হট ফর মি। এরপরে দ্যাট, দ্যাট এরপরে কি বলা হয়েছিল বলতো, সাবজেক্ট দেওয়ার কথা ছিল, তাই না। তাহলে সাবজেক্ট কে আছে, আই। হ্যাঁ, মি বলছে, তাহলে আমরা আই লিখব, তাই না। মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। দ্য টি ইজ সো হট দ্যাট, এখানে ফর মি লেখার প্রয়োজন নাই, সো দ্যাট, দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট, দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক, দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি নাও তাহলে এরকম হতে পারে, হি ওয়াজ টু বিজি টু জয়েন দ্য পার্টি, হি ওয়াজ টু বিজি, হি ওয়াজ টু বিজি, হি ওয়াজ টু বিজি টু
হি ওয়াজ টু বিজি টু জয়েন দ্য পার্টি। হি ওয়াজ টু বিজি টু জয়েন দ্য পার্টি। আচ্ছা, এইটা যদি দেখো, হি ওয়াজ টু বিজি টু জয়েন দ্য পার্টি। আচ্ছা, এই সেন্টেন্সটাতে দেখো এখানেও কিওয়ার্ড হিসেবে কে আছে, টু আছে, ডট 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 টু আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? যা আছে তাই, হি ওয়াজ, টু এর জায়গায় লিখবো সো, হি ওয়াজ সো বিজি দ্যাট, এরপর সাবজেক্ট দিতে হবে, তাই না? সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট হিসেবে কে আছে? হি আছে। হি ওয়াজ সো বিজি দ্যাট হি, এরপরে ক্যান নট লিখতে পারি আমরা, দ্যাট হি ক্যান নট জয়েন দ্য পার্টি, ক্যান নট জয়েন দি পার্টি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এটা কত নম্বর রুল ছিল? এটা ছিল রুল নাম্বার 10।